আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি একটু কঠিন টপিকই পড়বো বলা যায়। এটায় অনেকেরই ঝামেলা হয়, তো আশা করছি আজকের ক্লাস করার পরে ঝামেলাটা হবে না। তো যারা যুক্ত আছেন একটু জানাবেন আমার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আর এই বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। কথা লেখা যদি ক্লিয়ার থাকে আমি ইনশাআল্লাহ শুরু করে দিতে চাই। আজকে আমরা মূলদ অমূলদ সংখ্যা শিখবো, সাথে আরো বিভিন্ন কিছু শিখবো, বাট মেইন পার্ট হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা, কথা লেখা ক্লিয়ার কিনা। শুরু করে দিব। উপস্থিতি কম কেন এত? ওকে, এখন শুরু করা উচিত। আচ্ছা, খেয়াল করেন। তো মূলদ অমূলদ সংখ্যা পড়ার আগে আমরা একটু জোড় বিজোড় সংখ্যা সম্পর্কে জানবো। এই জোড় বিজোড় সংখ্যা শেষ করে তারপর আমরা মূলদ অমূলদ শুরু করবো, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্টে জানবো আমরা জোড় সংখ্যা। জোড়, এটাকে যুগ্ন বলা হয়। যুগ্ন, জোড় সংখ্যার অপর নাম কি? যুগ্ন। ইংরেজিতে বলা হয় ইভেন নাম্বার। হ্যাঁ, তো যুগ্ন সংখ্যা বা জোড় সংখ্যা কি এটা সবাই জানি। যেসব সংখ্যাকে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, দুই দিয়ে সরাসরি ভাগ করা যায়। যেমন দুই একটি জোড় সংখ্যা, কারণ দুইকে দুই দ্বারা ভাগ করা যায়। -2 একটি জোড় সংখ্যা, কারণ -2কেও দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। জোড় বিজোড় এক জিনিস, ধনাত্মক ঋণাত্মক আর এক জিনিস, প্যাচ লাগাইবেন না। তাহলে দুইও কিন্তু জোড় সংখ্যা, আর -2ও কিন্তু জোড় সংখ্যা। আচ্ছা, আমি যদি বলি 4, 4কে দুই দ্বারা ভাগ যায়, তাহলে 4 একটা জোড় সংখ্যা। -4 এটাকে দুই দ্বারা ভাগ করা যায়, তাহলে -4 একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এই 2, 4, 6, 8, 10, 12 এগুলো সব কি জোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে +-2 মানে +2ও জোড় সংখ্যা, -2ও জোড় সংখ্যা। হ্যাঁ, +-4, +-6, +-8 এরকম আরো আছে। এগুলোকে বলা হয় জোড় সংখ্যা, অর্থাৎ যেসব সংখ্যাকে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, সরাসরি ভাগ করা যায়। এখন জোড় সংখ্যাকে প্রকাশ করা হয় 2n দ্বারা। 2n দ্বারা প্রকাশ করা হয়। এটা দ্বারা কি বোঝায়? 2n মানে কি আবার? অর্থাৎ যে কোনো সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে সবসময় জোড় হয়। যেমন দেখেন, এই যে 2n, এই 2n এটাকে আপনি যা দ্বারাই গুণ করেন না কেন, যা দ্বারাই গুণ করেন সবসময় জোড় আসবে। আমি ধরেন n এর মান 1 নিলাম, অ্যান্সার জোড় সংখ্যা। আমি এবার n এর মান 2 নিলাম, অ্যান্সার জোড় সংখ্যা। আমি n এর মান 5 নিলাম, অ্যান্সার জোড় সংখ্যা। আপনি এখানে n এর মান যাই বসাবেন অ্যান্সার জোড় হবে। আপনি যা বসাবেন অ্যান্সার সবসময় জোড় হবে। তাহলে জোড় সংখ্যাকে কি বললাম? 2n দ্বারা প্রকাশ করা হয়। কি বলছি? জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়, এইটুকু জানলেই হবে। অর্থাৎ আপনি n এর মান আপনি যাই দিবেন তাই হবে জোড় সংখ্যা। তা শূন্য কি? শূন্য কি জোড় সংখ্যা? দেখেন তো, শূন্যকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 0 হয়, তাই না? শূন্যকে যদি 2 দ্বারা ভাগ করলে 0 হয়, মানে 2 দ্বারা ভাগ যায়, তাহলে শূন্য জোড় সংখ্যা হিসেবে নিতে পারেন আপনি। ওকে, এবার আসি বিজোড় বা বিযুগ্ন সংখ্যা। বিজোড় বা এটাকে বলা হয় বিযুগ্ন সংখ্যা, অড নাম্বার। জোড় সংখ্যা ছিল 2 দ্বারা ভাগ যায়, বিজোড় সংখ্যা মানে 2 দ্বারা ভাগ যায় না। যেমন 1, 1কে আপনি 2 দ্বারা ভাগ করলে দশমিক চলে আসে, দশমিক চলে আসে মানে নিঃশেষে ভাগ যাচ্ছে না।
তাহলে 1 -1, হ্যাঁ 3 -3, এগুলো সব কি বিজোড় সংখ্যা। 1 3 5 7 9 11, এগুলো কি সব বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এভাবে করে যে +-1 +-3 +-5 +-7, এগুলো সব কি বিজোড় সংখ্যা। তাহলে একটু আগে পড়ে আসলাম জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়, মানে নরমালি আরো বিভিন্ন ভাবে আছে। আর বিজোড় সংখ্যাকে 2n+1 বা 2n-1, 2n+1 ও বলতে পারেন, 2n-1 ও বলতে পারেন। আমরা +1 দিয়ে শিখি, 2n-1 দিয়েও মিলবে। তাহলে 2n+1 দ্বারা প্রকাশ করা হয়। এটা আসলে বলতে কি বোঝাচ্ছে? আপনি এখানে n এর মান যাই বসাবেন, অ্যান্সার সবসময় কি আসবে? বিজোড় আসবে। দেখেন আমি এখানে n এর মানটা ধরেন আমি 1 বসাইলাম, 3 3 কি বিজোড় সংখ্যা। আপনি n এর মান একটা জোড় সংখ্যা বসান, এখানে ধরেন আপনি 4 বসান, 4 9। তাহলে যে কোনো সংখ্যার 2 গুণ করে 1 যোগ করলে সবসময় কি হয়? বিজোড় হয়। সোজা কথা, বিজোড় সংখ্যাকে 2n+1 দ্বারা প্রকাশ করা হয়। 2n-1 দিলেও হবে, 2n-1 দিলেও হবে। এটার কাহিনী আছে সামনে, দেখাচ্ছি, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে। ওকে, তাহলে একটু সামারি করে ফেলি যারা পরে যুক্ত আছে তাদের জন্য। জোড় সংখ্যা মানে হলো যেসব সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে ভাগ যায়। বিজোড় সংখ্যা 2 দ্বারা নিঃশেষে ভাগ যায় না। জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়, আর বিজোড় সংখ্যাকে 2n+1 বা 2n-1 দ্বারা প্রকাশ করা হয়। এই হলো আমাদের জোড় বিজোড় সংখ্যার মেইন কথা। এখন মেইন কথার পরে আমরা সরাসরি চলে যাব প্রশ্ন সমাধানে, কারণ শুধু আমাদের মেইন কথা বললে হবে না, প্রশ্ন সমাধান করা লাগবে। দুইটা ম্যাথ এখান থেকে দেখাই, আমি সরাসরি আমার যে মেইন টপিক আমি সেখানে শিফট হয়ে যাব। ঠিক আছে, খেয়াল করেন সবাই। 16 নম্বর অঙ্ক, বিসিএস এ আসছে, আর বিভিন্ন পরীক্ষাতে এগুলো আসে। কি বলছে? এক্স ও ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? কোনটি জোড় সংখ্যা হবে, এটা হলো আমাদের প্রশ্ন। এখন এখানে অপশন লাগবে, যেহেতু কোনটি বলছে, তো অপশন না চেক করলে আমরা বুঝবো কিভাবে? x+y+1, খতে বলা আছে কি xy, গতে বলা আছে কি xy+2, আর ঘতে বলা আছে কি x+y। দেখেন খুবই মজার, কিচ্ছু মনে রাখা লাগবে না। ওই 2n+1 2n কোনো কিছু মনে রাখার দরকার নাই, ইজি প্রসেস। দেখেন এক্স ওয়াই উভয় দুইটা বিজোড় সংখ্যা, কোন বিজোড় সংখ্যা বলা নাই, যে কোনো বিজোড় সংখ্যা হইতে পারে, হলে কোনটি জোড় সংখ্যা হবে। মানে প্রশ্নে দুইটা বিজোড় সংখ্যা দিয়া এক, মানে নিচের কোনটা জোড় সেটা বের করতে বলছে। খুবই ইজি। প্রশ্নে কি কি আছে? প্রশ্নে এক্স এর কথা বলছে আর ওয়াই এর কথা বলছে। এক্স আর ওয়াই পরিচয় কি? দুইটা বিজোড় সংখ্যা। আপনি ইচ্ছা মতো আপনার যা মনে চায় দুইটা বিজোড় সংখ্যা ধরে নেন। দুইটা 1 ধরতে পারেন, একটা 1 একটা 3 ধরতে পারেন, আপনার ইচ্ছা। ধরেন আমি এক্স এর মানটা 1 ধরলাম, ওয়াই এর মানটা 3 ধরলাম। যদি কেউ প্রশ্ন করেন যে কেন 1 আর 3 ধরেছি, আপনি 1 3 না, আপনি যে কোনো বিজোড় সংখ্যা 9 আর 11 ধরেন, তাও হবে। তবে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি সবসময় ছোট সংখ্যা ধরবো। আরেকবার, এক্স ওয়াই পরিচয় কি? উভয় বিজোড় সংখ্যা। তাহলে আপনার ইচ্ছা মতো যে কোনো দুইটা বিজোড় সংখ্যা ধরলেন, ধরে আপনি প্রত্যেকটা অপশনে বসাইবেন, দেখবেন যে কোথায় জোড় আসে সেটাই আনসার। এর থেকে আর সহজ ম্যাথ হয় না। দেখেন আমি বসাই দেখি একটু। 5, আপনাকে বলছে কি কোনটা জোড়, এখানে তো বিজোড় আসছে, বাদ দেন। 3 বিজোড় আসছে, বাদ দেন। বিজোড় আসছে, বাদ দেন। এটা হচ্ছে আনসার। ওই দেখেন জোড় আসছে। আপনি যা বসান, ধরেন এখানে 9 আর 11 বসাইতেন, তাও তো 20 আসতো জোড়। তাহলে আমাদের এই ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা যেটা করব, আমাদের প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে সেটা জোড় হোক বা বিজোড় হোক, সেটা ধরে নিব, ধরে প্রত্যেকটা অপশনে বসাইয়া কি চাইছে সেটা বের করব। দুইটা বিজোড় সংখ্যা ধরে নিলাম, বসে নিচের কোনটি জোড় সংখ্যা হবে, তাহলে জোড় পেয়ে গেছি। বিজোড়ও চাইতে পারতো এখানে, কত সহজ, ইজি না? এই না বুঝলে বলবেন। এক্স ওয়াই উভয় বিজোড় সংখ্যা, দুইটা বিজোড় সংখ্যা ধরে জাস্ট প্রত্যেকটা অপশন চেক করে দেখলাম। না বুঝলে কমেন্ট করেন, হ্যাঁ আমি আরেকটা ম্যাথ দেখাই এখান থেকে। আজকে শিখাবো মূলত অমূলত। এটা কিন্তু একটা মানে যারা ম্যাথ ভয় পায়
এটাকে তাদের কাছে খুবই কঠিন কঠিন লাগে। এটাকে যতটুকু সম্ভব সহজ সাবলীল ভাবে আজকে বোঝাবো। কষ্ট করে হলেও পরীক্ষায় যদি 1 মার্ক পাইতে চান আজকে থাকতে হবে ক্লাসে, কষ্ট হইলেও থাকতে হবে, কিছু করার নাই। 18 নাম্বার, যদি এন একটি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? এটা হলো আমাদের প্রশ্ন। এর অপশন তো অবশ্যই লাগবে, যেহেতু নিচের কোনটি বলছে। এন স্কোয়ার, তারপর কি বলছে? 3n-1 + 3। গতে কি বলছে? 2n+2, 2n+3। এবার আসেন, প্রশ্নে কি বলছে? যদি n একটি জোড় সংখ্যা হয়, তাহলে n এর পরিচয় কি? n হলো জোড় সংখ্যা, পাইলাম। তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না, তার মানে কি বিজোড় হবে? সরাসরি বিজোড় না বলে বলছে জোড় সংখ্যা হইতে পারে না, বিজোড় চাইছে। ওকে, তাহলে n এর পরিচয় কি? n এর পরিচয় হলো n একটা জোড়। আপনি ইচ্ছা মতো যে কোনো জোড় সংখ্যা, আপনি 100 ধরেন তাও সমস্যা নাই। আমি সবসময় ছোটগুলাই ধরবো, কারণ আমার এখানে যোগ বিয়োগের ব্যাপার আছে। আমি একটা যে কোনো জোড় সংখ্যা ধরেন 2 ধরে নিলাম। এই 2 এর মান প্রত্যেকটা অপশনে বসাই দেখবো যে কোন অপশনে জোড় আসে না, মানে বিজোড় আসে। শুরু করা যাক। 4, ধরেন আমি একটু ইংরেজিতে লিখি 4। 4 তো জোড় আসছে, জোড় আসা যাবে না, বাদ। 6 জোড় আসছে, বাদ। জোর আসছে, বাদ। বিজোড় আসছে, এটা হচ্ছে অ্যান্সার। কথা শেষ। আমার কাজ শেষ। না বুঝলে কমেন্ট করেন, আর বুঝলে একটু ডান লেখেন কষ্ট করে। এবার আমি আমার মেইন পড়াশোনায় চলে যাই। এখানে কোনো ঝামেলা আছে? বুঝি না এমন কেউ থাকলে বলবেন। অল্প শিক্ষার্থী, আস্তে ধীরে আগাবো, মনে করবেন যে আমার কাছে পড়তে আসছেন এরকম, মানে এখানে এমন না যে আপনার কমেন্ট আমি দেখবো না। ঠিক আছে, কমেন্ট দেখবো অবশ্যই, না বুঝলে বলবেন। 18 আর একবার বলা লাগবে। ওকে, 18 একবার বলতেছি, ভালো করে খেয়াল করেন, খুব ইজি একটা ম্যাথ। যদি n একটি জোড় সংখ্যা হয়, মানে এই যে অপশনে যে n গুলো দেখতে পাচ্ছেন, এই n একটা জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা, তার নিচের কোনটা জোড় হইতে পারবে না। মানে n যদি জোড় হয় তাহলে এগুলা কোনটা জোড় হবে না, মানে বিজোড় হবে। তো n এর পরিচয় জোড়। আপনি যে কোনো একটা জোড় সংখ্যা ধরেন, 2 ধরেন, 4 ধরেন, 6 ধরেন, ধরলাম। ধরে এই n এর মানটা প্রত্যেকটা অপশনে বসাইবেন, দেখবেন যে কোথায় বিজোড় আসে। আমরা বসাই, এখানে 4 পাইছি, তার মানে জোড়, বাদ। 6 বাদ, 6 বাদ, এখানে 7 পাইছি। এন এর মান জোর হওয়া সত্ত্বেও এইটার মান 7 আসছে, তাহলে এটা আনসার, এটা বিজোড় আসছে। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাব মূলদ অমূলদ সংখ্যায়। খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মূলদ অমূলদ সংখ্যা আসলে টুকটাক ছোটবেলা থেকে পড়ে আসছেন। ঝামেলাটা হলো, পড়ে আসলো আমরা যেটা করি যে মূলদ আগে পড়ি, তারপর পরে গিয়ে অমূলদ পড়ি। যেমন ওই যে গসাগু আর লসাগু করার সময় বুঝাইছিলাম যে আমরা ছোটবেলা থেকে সবাই লসাগু গসাগু করে আসছি, কিন্তু কি করি, লসাগু এক আলাদা করে করি, গসাগু আলাদা করে করি। কিন্তু এটা করলে হবে না, আপনাকে কম্পেয়ার করে পড়াশোনা করতে হবে। যে আমরা লসাগু গসাগু যখন করি, এই লসাগু গসাগু দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। সেম ভাবে আমরা মূলদ অমূলদ সংখ্যা আলাদা করে পড়বো না, একসাথে পড়বো। এই পাশে পড়বো মূলদ, ওই পাশে পড়বো অমূলদ, তাইলে বুঝতে পারবো ডিফারেন্স কোথায়, তাহলে আমরা ভালো করে শিখতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। মূলদ, এটার বাংলা মানে ইংরেজিটা কি? রেশনাল মূলদ সংখ্যা, যেটাকে বলা হয় রেশনাল নাম্বার। এই রেশিও মানে কি বলেন তো? রেশিও মানে অনুপাত, আর অনুপাত মানে আবার ভগ্নাংশ। এখানে ভগ্নাংশের ব্যাপার আছে। আর অমূলদ মানে ইররেশনাল। অমূলদ সংখ্যা, যারা টুকটাক ব্যাংকের পরীক্ষা দিবেন তাদের আবার এইসব লাগবে, ইররেশনাল। বর্তমানে কিন্তু ব্যাংকের পরীক্ষাগুলো আইবিএ নিচ্ছে না, যার কারণে মানে প্রিপারেশনটা কিছুটা
বিসিএস টাইপ, মানে কঠিন প্রশ্ন হচ্ছে না কিন্তু, মানে এই বছরের যে সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেল পরীক্ষা হয়েছে না, আইবিএ প্রশ্ন করলে কি কঠিন হয় অনেক, আর আর্টস ফ্যাকাল্টি এফবিএস করলে একটু তুলনামূলক সহজ হয়। যাই হোক, বাদ দেন। মূলত আর অমূলত, তাহলে ইংরেজিতে কি আছে? রেশিও। রেশিও মানে ফ্র্যাকশন, অনুপাত যাই বলেন। তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে মূলদ সংখ্যা, আর ভগ্নাংশ আকারে প্রকাশ করা না গেলে অমূলদ সংখ্যা। এই দুইটা ধরুন আপনাকে আমি শিখাইলাম, কিন্তু এই দুটো দিয়ে আপনি বিশ্বাস করেন কোনো অ্যান্সারই করতে পারবেন না। শুধু আপনাকে বললাম কি, যে মূলদ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ মানে ভগ্নাংশ আকারে আপনি কখনো প্রকাশ করতে পারবেন না। ওকে, এই দুটারও ডেফিনেশন। তাহলে কি বলছি, এটা লিখে দিচ্ছি এখানে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আর ভগ্নাংশ আকারে প্রকাশ হয় না, করা যায় না। এটার ডেফিনেশন। তাহলে আসলে মূল সংখ্যা কারা? যত সকল পূর্ণ সংখ্যা, মানে দুনিয়ায় যত পূর্ণ সংখ্যা আপনার আছে সব মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো মানে বোঝেন, পড়াই আসছে গত ক্লাসে। পূর্ণ সংখ্যা মানে কারা? আপনার -3, -2, -1, 0, 1, 2, 3 আপ তো অনেক আছে এদিকে, মানে যে সংখ্যায় দশমিক নাই সব মূলদ। গেল এটা। সকল সাধারণ ভগ্নাংশ কি কি সাধারণ ভগ্নাংশ আছে দেখেন তো। তাহলে আমি বললাম হাফ, হ্যাঁ, তারপর হচ্ছে 3/2, 7/5, এগুলো সব মূলদ সংখ্যা। তাহলে কি কি দেখলেন? যে দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা মূলদ, দুনিয়ার সকল সাধারণ ভগ্নাংশ মূলদ। এই দুইটা গেল। তাহলে অমূলদ কারা? একটু আসেন। আচ্ছা, পাইকে তো আমরা চিনি, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত পাই। এই পায়ের একটা মান আছে না? কি আছে? 3.1416, এরকম অনেক আছে। পায়ের মান কিন্তু এখনো আবিষ্কৃত হয়, মানে পায়ের মানের কোনো শেষ নাই। তাহলে পাইটাকে কিন্তু আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না। একটু ক্লিয়ার করি। যদিও আপনারা দেখবেন যে বিভিন্ন বই পুস্তকে পায়ের মান 22/7 ধরা হয়, মানে এটা ক্যালকুলেশনের সুবিধার্থে, কিন্তু আলটিমেটলি পায়ের মান কিন্তু 22/7 না, আরো এরকম দশমিকের পর চলতে আছে। হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে করে রাখি যে ভগ্নাংশ। তার মানে পাই একটা অমূলদ সংখ্যা। রিজনটা কি? কারণ পাইয়ের যে মানটা 3.1416 এর পরে অনেক আছে, 0 থ্রু মানে 3, 5, 6 অনেক কিছু আছে। তাহলে ওটাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারি না। তাহলে এটা আসলে কি? এটা আমরা ম্যাথ করা সুবিধাতে বানাই নিছি নিজেরা, মন গড়া, কিন্তু আসলে এরকম শেষ নাই কোনো। তাহলে যাই হোক, যেহেতু পাইয়ের মান দশমিকের পরে কোনো শেষ নাই, তাহলে ভগ্নাংশ আকারে লেখা যায় না, যার কারণে পাই একটা অমূলদ সংখ্যা। ই আছে, এটাকে বলা হয় অয়লারের দুর্ভোগ। আমার ঠিক এক্সাক্ট মানটা মনে নেই, 1.6 বা 7 এরকম সামথিং কিছু একটা হবে। এরও কোনো দশমিকের পরে শিখ না। তাহলে এর পরিচয়টা কি? অয়লারের দুর্ভোগ। তাহলে ই যদি কোথাও থাকে, যদি বলে ই কি ধরনের সংখ্যা, তাহলে আপনার অ্যান্সার কি হবে? অমূলদ। তাহলে স্পেশালি মনে রাখবেন পাই ই। ওকে, এরপরে আসেন √2 একটু অমূলদ সংখ্যা। √2 কেন অমূলদ সংখ্যা? তার জবাব আছে। √2 যদি আপনি করেন, দেখবেন যে দশমিকের পরে চলতেই থাকবে, 0 এরকম, মানে কত অনেকগুলা, শেষ নাই এরও। তাহলে √2 এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যার কারণে অমূলদ সংখ্যা। এটা তো গেল পরিচয়। এখন আমরা চিনবো কিভাবে? এটা হচ্ছে আমি পরিচয় দিছি, এটাই মুছে ফেলো, মুছে আমি মেন জায়গায় যাব। আর একবার রিপিট করি। মূলদ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, অমূলদ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা মূলদ, দুনিয়ার সকল সাধারণ ভগ্নাংশ মূলদ। পাই ই, √2, √7, √5 এরকম বহুত আছে, √5 সবকিছু কি অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা আসতেছি আমরা। তাহলে এগুলো একটু মনে রাখবেন। পাই আর ই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পাই আর ই অমূলদ সংখ্যা, কারণ দশমিকের পরে শেষ নাই কোনো। ওকে, এইটা দিয়ে আমরা জাস্ট পরিচয় জানলাম। এবার আমরা মেইন জিনিস শিখবো। এটা কিন্তু মুছে দিলাম, হ্যাঁ, মেইন জিনিস শিখবো। ওকে, কিভাবে চিনবেন? আপনাকে জাস্ট আমি পরিচয় বলছি, আপনার চিনতে হবে না যে কিভাবে করে আপনি চিনবেন। চেনার উপায়টা কি? 1 নম্বর উপায়, বর্গমূল মানে কি রুট করলে পূর্ণ সংখ্যা যদি হয়, আর
বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসবে, লেখেন আসবে দশমিক আসবে। এই কথাটা আসলে কি? আপনাকে বলছি যে মূলদ সংখ্যা হলো বর্গমূল করলে সবসময় পূর্ণ সংখ্যা পাবো। মানে রুটের ভিতর সংখ্যা থাকলে, যেমন √2 কেন অমূলদ আর √4 কেন মূলদ, এই টাইপের কথা। যেমন আমরা যদি √4 এর রুট করি তাহলে কত হয়? 2 হয়। তাহলে এই যে √4 এই সংখ্যাটা মূলদ নাকি অমূলদ? মূলদ, কারণ এটার অ্যান্সারটা পূর্ণ সংখ্যা আসছে। আর আমি যদি বলি √2, এটা কিন্তু দশমিক আসবে। তাহলে রুট করার পরে যদি পূর্ণ সংখ্যা পান তাহলে হবে অ্যান্সার মূলদ, আর পূর্ণ সংখ্যা না পায় দশমিক পাইলে হবে অমূলদ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, তাহলে যে দশমিক পাবো না পূর্ণ সংখ্যা পাবো, বোঝার উপায় কি? এবার বোঝার উপায়টা আসেন। একটা ছোট কনসেপ্ট আমাদের শিখে নিতে হবে, সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হলো সেই সব সংখ্যা যাদেরকে বর্গ আকারে প্রকাশ করা যায়। যেমন একটা পূর্ণবর্গ সংখ্যা, একে বর্গ আকারে লিখতে পারতেছি। 4 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে বর্গ আকারে লেখা যায়। 9 পূর্ণবর্গ সংখ্যা, 9কে বর্গ আকারে লেখা যায়। 16 পূর্ণবর্গ সংখ্যা, বর্গ আকারে লেখা যায়। 25, মানে এই যে আমার হাতের ডান সাইডে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই পূর্ণবর্গ সংখ্যা। যেমন 10, 10 কি পূর্ণবর্গ? এমন কোন সংখ্যা কি দুনিয়াতে আছে যার বর্গ করলে আপনি 10 পাবেন? এটা সম্ভব সম্ভব না। তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে না, এদের রুট করলে সব সময় মূলদ হবে। বিভিন্ন বইতে লেখা থাকতে পারে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ, এভাবে বলতে পারে। কিন্তু কাহিনীটা কি, যে আপনি প্রত্যেকটা রুট করেন। যেমন এর রুট করলে কি হয়? 1, এর রুট করলে কত হয়? 2, এর রুট করলে কত হয়? 3, এর রুট করলে হয় 4, এর রুট করলে হয় 5। তাহলে সবসময় অ্যান্সার পূর্ণ সংখ্যা আসবে। তাহলে সোজা কথা, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, মানে এই চেহারাগুলো থাকে, তাহলে সব মূলদ। এর বাদে যা আছে সব কি অমূলদ। যেমন 3 পূর্ণবর্গ না, যার কারণে আমি যদি √3 রুট করি তাহলে এই জিনিসটা কি হবে? যা আসুক এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। এবার আরো একটা বুদ্ধি শিখাই দিই, লাস্ট বুদ্ধি। এটা লাস্ট বুদ্ধিটা হলো, কারণ আমি লিখলাম √16, এটা আমি লিখলাম। যদি কখনো রুট দেখি অপশনে, তাহলে আমি জানি যে বর্গমূল করার পর পূর্ণ সংখ্যা হইলে মূলদ আর না হইলে অমূলদ। এবার দেখেন তো, যখন আপনি রুট দেখছেন আপনি ভিতরে পাওয়ার 2 বানানোর চেষ্টা করবেন, এটা শেষ কথা। পাওয়ার 2 হয় কিনা? 16কে কি পাওয়ার 2 বানানো যায়? যায়। তাহলে সবসময় a² রুটে কাটা যায়। ধরেন আমি আপনাকে দিলাম √10। আচ্ছা দেখেন তো, 10কে কি পাওয়ার 2 দেওয়া যায়? এমন কোন সংখ্যা কি আছে যার পাওয়ার 2 দিলে 10 পাবো? পাই না। তাহলে দশমিক আসবে। কত আসবে আমার জানা দরকার নাই, দশমিক আসবে। তাহলে এটা কি? একটা অমূলদ সংখ্যা। যেমন আপনাদের যদি আমি একটু দেই, আপনারা বলেন তো কত দিব? এইটা কি মূলদ নাকি অমূলদ বলেন? √81, এটা কি মূলদ নাকি অমূলদ? দ্রুত বলবেন। তাহলে রুট করার পর যদি আমরা পূর্ণ সংখ্যা পাই মূলদ, না পাইলে অমূলদ। এটা মূলদ। কেন মূলদ? দেখেন, যখনই রুট দেখবো আমার টার্গেট কি? ভিতরে পাওয়ার 2 বানানো। 9 এর স্কয়ার করলে 81 হয়, এটা কাটা যায় থাকে 9। তাহলে এই জিনিসটার এই সম্পূর্ণ 81 কিন্তু না, প্রশ্ন আসবে √81 কি? √81 হলো মূলদ সংখ্যা। কেন? কারণ আমরা অ্যান্সারটা পাইছি। আচ্ছা, এবার যদি আপনাকে বলি ধরেন 15, এটা কি? অমূলদ সংখ্যা। কেন? কারণ এই 50কে আমরা পাওয়ার 2 আকারে প্রকাশ করতে পারি না, যার কারণে এটা অমূলদ সংখ্যা। আচ্ছা বলেন তো এটা কত হবে? এই √8 কি? √8 √8 মূলদ নাকি অমূলদ? দ্রুত বলেন। মূলদ নাকি অমূলদ?
অমূলদ, কারণ 8 কে বর্গ আকারে প্রকাশ করা যায় না, মানে 8 পূর্ণবর্গ সংখ্যা না, যার কারণে এখানে একটা দশমিক আসবে। কত আসবে আমার দরকার নাই জানা, দশমিক আসবে, সোজা হিসাব। তাহলে আরেকবার রিপিট করি এই নিয়মটা। নিয়মটা খুবই ইজি, সেটা হলো যে আমরা যদি বর্গমূল করি মানে রুট করি, রুট করার পর অ্যান্সারটা যদি মানে পূর্ণ সংখ্যা পাই, ইন্টিজার পাই, তাইলে হবে মূলদ, আর পূর্ণ সংখ্যা না পাইলে হবে অমূলদ। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলবেন। এবার ঘনমূলে আসি। কিউব রুট, ঘনমূল করলে পূর্ণ সংখ্যা আসবে। ঘনমূল করলে দশমিক আসবে। ঘনমূল কি? কিউব রুট, ঠিক আছে? যেমন কিউব রুট অফ 8, এটা করলে 2 হয়। কিভাবে হয় আসতেছে। তাহলে এই সম্পূর্ণ জিনিসটা হবে মূলদ সংখ্যা। আর যদি বলি কিউব রুট অফ 9, এটা হবে অমূলদ সংখ্যা, কারণ এটা করলে দশমিক আসে। কিভাবে আসে বোঝাই। আচ্ছা, একটু আগে বললাম না আমরা যে পূর্ণবর্গ সংখ্যা, এখন আপনাকে জানতে হবে পূর্ণ ঘন সংখ্যা। আসেন এদিকে তাকান, এদিকে। আমরা যদি 1 এর কিউব করি তাহলে 1 হয়, 2 এর কিউব করলে 8 হয়, 3 এর কিউব করলে 27 হয়, 4 এর কিউব করলে 64 হয়, 5 এর কিউব করলে 125 হয়। তাহলে আমার হাতের ডানে যারা আছে এটা হলো পূর্ণ ঘন সংখ্যা, মানে এদেরকে ঘন আকারে পাওয়ার 3 আকারে প্রকাশ করা যাচ্ছে, যার কারণে এরা সবাই কি পূর্ণ ঘন সংখ্যা। তো এই এই যে দলভুক্ত যারা আছে এদেরকে যদি আমি এইটার ভিতরে দেখি, মানে কিউব রুটের ভিতরে দেখি, তাহলে সবসময় কি হবে? মূলদ হবে। এর বাইরে যারা আছে, যেমন এখানে মাঝে 2 3 4 5, এরা সবাই কি অমূলদ সংখ্যা হবে এর ভিতরে থাকলে। যেমন এটা একটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু অনেকে ভুল করে। এটাকে যদি আপনি ঘনমূল করেন, মানে 9 যদি ঘনমূল করেন দশমিক আসবে, যার কারণে এটা একটা অমূলদ সংখ্যা। এবার একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা শেখাই দিই। আপনাকে বলছিলাম যে রুট থাকলে আপনি ভিতরে পাওয়ার 2 বানানোর চেষ্টা করবেন, যদি 2 বানাইতে পারেন মূলদ, না পারলে অমূলদ। আর যখন ঘনমূল থাকবে তখন আপনি ভিতরে পাওয়ার 3 বানানোর চেষ্টা করবেন। কি হলো? এক মিনিট। ওকে, দেখেন তাহলে 8 কে লেখা যায় হচ্ছে 2 এর কিউব। তাহলে সবসময় যে ঘনমূলের পাওয়ার 3 কাটা যায়, তাহলে আনসার হচ্ছে 2। অর্থাৎ 8 এর কিউব রুট করলে 2, তার মানে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ মূলদ হবে। যেমন আমরা 9 কে পাওয়ার 2 বানাইতে পারি, এই 2 এর সাথে কখনো এটা কাটা যাবে না। আবার একটু খেয়াল করেন, যদি বলি আমি কিউব রুট অফ 2, এটি একটি অমূলদ সংখ্যা। কারণ কি? কারণ হচ্ছে এটা করলে দশমিক আসবে। এই 2 কে কি পাওয়ার 3 আকারে প্রকাশ করা যায়? যায় না, যার কারণে হবে না। আচ্ছা, আপনারা এইটা বলেন তো কি হবে? এইটা মূলদ হবে নাকি অমূলদ হবে? আপনারা বলবেন এই জিনিসটা মূলদ হবে নাকি অমূলদ হবে। আমি কিন্তু সেটা রিপিট করবো, একটু কঠিন মনে হইলো ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে বসে থাকেন ক্লাসের সামনে, তাইলেই হবে। এটা কি হবে বলেন? আবারও বলছি, যাদের কাছে কঠিন লাগতেছে একটু ধৈর্য ধরে ক্লাসের সামনে বসে থাকেন, কাজে দেবে। যখন আমরা প্রশ্ন সমাধান করব না, প্রশ্ন যখন পারবেন তখন মজা লাগবে, ভালো লাগবে। একজন একটা মজার প্রশ্ন করছে, প্রশ্নের অ্যান্সারে যাচ্ছি আমি। যাক, এটা অ্যান্সারটা অবশ্যই মূলদ হবে। আমি অমূলদের ঘরে লিখছি মানে অমূলদ অ্যান্সার করা যাবে না, তো টেকনিক্যালি ঘরে লিখলাম এই ঘরে। দেখেন এই 5 এর কিউব করলে 125 হয়। এক ভাই প্রশ্ন করছেন যে ঘনমূল আর পাওয়ার 3 কাটলে রুট থাকবে কিনা। ভাই ঘনমূল বলতে কোনটাকে বোঝে? 3 তো ঘনমূল না, এই 3 আর রুট মিলে ঘনমূল হয়েছে। মানে এই যে কোনায় বা মাথায় যে 3 না, সেই 3 আর রুট মিলে এই জিনিসটার নাম ঘনমূল। এই সম্পূর্ণ হয়েছে যেটা ব্র্যাকেট দিয়ে, এটার নাম ঘনমূল। শুধু 3 দিয়ে কি ঘনমূল হয়? মূল মানে রুট, আর এই 3 থাকার কারণে নাম হয়েছে ঘন। এবার বুঝতে পারছি? তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা। এবার আমি যদি বলি ঘনমূল অফ
মানে কিউব রুট অফ 100, এটা কিন্তু অমূলদ হবে, কারণ আপনি যদি ভিতরের 100-কে 3 আকারে প্রকাশ করতে চান পারবেন না। আপনি 100-কে সর্বোচ্চ লিখতে পারেন 10^2, এই 2-এর সাথে কখনো এটা কাটা যাবে না, তার মানে দশমিক চলে আসবে। ওকে, তাহলে আমরা এই পার্থক্য দুইটা বুঝতে পারছি কিনা, এই পার্থক্য দুইটা বুঝতে পারছি কিনা আরেকবার রিপিট করি। যখন আপনি অ্যান্সারে বা অপশনে রুট দেখবেন, আপনি ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 আকারে প্রকাশ করার চেষ্টা করবেন, বা মনে মনে ভাববেন ওটা পূর্ণবর্গ কিনা। যদি 2 আকারে প্রকাশ করা যায় মূলদ, আদারওয়াইজ অমূলদ। একইভাবে ঘনমূলের ক্ষেত্রে যদি দেখেন যে পাওয়ার 3 আকারে প্রকাশ করা যায়, অ্যান্সার কি? মূলদ। ভিতরে পাওয়ার 3 আকারে প্রকাশ করা যায় না, অমূলদ। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে হবে। এবার আসেন লাস্ট একটা পার্থক্য পড়ায় শেষ করে দিব এটা, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। লাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট পার্থক্য, লাস্ট পার্থক্যটা হলো পৌনঃপুনিকের ব্যাপারে। আসলে পৌনঃপুনিক জিনিসটা কি, একটু মজার ভাবে এটা মজা করে আমরা একটু শিখি। ধরেন আমি লিখলাম 1.3535353535, এরকম দশমিকের পর 353535 আসতেছে। তো এই জন্য ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো যে এত বড় করে লিখবো, একই সংখ্যা যেহেতু বারবার আছে, তাহলে আমরা একটা কাজ করি, এই 3-এর উপর একটা ফোঁটা দিয়ে দেই, 5-এর উপর একটা ফোঁটা দিয়ে দেই, তাহলে বুঝতে পারবো যে এই দুইটা জিনিস বারবার রিপিট হবে। তার মানে ম্যাথমেটিশিয়ানরা আসলে জায়গা বাঁচানোর জন্য এটা আবিষ্কার করছে পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক জিনিসটা হলো দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট হওয়া, একই সংখ্যা বারবার রিপিট হওয়া, এটাকে বলা হয় পৌনঃপুনিক। ঠিক আছে? তাহলে পৌনঃপুনিক মানে কি, যেমন আমি যদি বলি 979797, এগুলো কি? আবার আমি যদি বলি এখানে তো 9 রিপিট হয় না, 9 রেখে দিবেন, 2828 রিপিট হয়েছে, তাহলে 2, এই দুটোর উপর মানে দশমিকের পর একই ডিজিট যদি বারবার রিপিট হয়, তাহলে ওই সংখ্যাটাকে আমরা পৌনঃপুনিক বলি। এবার আসেন দুনিয়ার সকল পৌনঃপুনিক মূলদ সংখ্যা, 3 নাম্বার ডিফারেন্স হবে এটা, পৌনঃপুনিক থাকলে মূলদ। এই পৌনঃপুনিক মানে এখানে ব্র্যাকেটে লিখতে পারেন বা লেখা আছে হয়তো বা শীটে, দশমিকের পর ডিজিট রিপিট হবে, আর পৌনঃপুনিক থাকবে না, পৌনঃপুনিক বাদে। যখন দশমিকের পরে ডিজিট রিপিট হবে না। যেমন আমি যদি বলি 0.979797, এটা যদি কি হয়, এই অপশনে পৌনঃপুনিক দেওয়া থাকতে পারে বা বারবার রিপিট হইতে পারে, তাহলে এটা হবে মূলদ সংখ্যা। আর যদি এরকম হয়, এটা হবে অমূলদ সংখ্যা, দশমিকের পর একটা ডিজিট রিপিট হয় নাই। এবার তাহলে একটু আপনারা বলেন তো, এটা কি ধরনের সংখ্যা? আপনারা বলবেন এইটা কি ধরনের সংখ্যা? এইটা কি ধরনের সংখ্যা? ক্লাস থেকে একজন চলে গেছে, মানে ধৈর্য না থাকলে কিন্তু শিখতে পারবেন না ম্যাথ। তখন দোষ পড়বে কোর্স টিচারের, যে ভাইয়ের কাছে ভর্তি হয়ে কিছু শিখতে পারি না। আসলে যে ক্লাস করেন তার কোনো তো আর খবর নেই। যাই হোক, আপনারা ক্লাস করেন সেটাই চাই, বারবারই বলবো আপনাদের ইচ্ছা আপনারা ক্লাস করবেন কিনা। সবাই ক্লাস করলে ভালো লাগে এবং কিছু শিখতে পারবেন কম বেশি। আমার কথাটা হলো এটা কি হবে, এটা কি মূলদ নাকি অমূলদ বলেন? এটা হইলে আমরা নেক্সটে চলে যাব, আর একটা জিনিস শিখে প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিস না করলে কিন্তু মনে রাখতে পারবো না, প্র্যাকটিস করতে হবে। অ্যান্সার করেন, অমূলদ, অমূলদ। দেখেন এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মূলদ, কিন্তু অমূলদ। দেখেন প্রথমে 10 রিপিট হয়েছে, পরে 100, পরে 1000, তার মানে ঠিক মতো রিপিট হয় নাই।
এক্স্যাক্টলি বারবার একই সংখ্যা রিপিট হইতে হবে, এটা কিন্তু রিপিট হইলো এলোমেলো রিপিট হইছে। 10 100 কি সেম, 1000 কি সেম, তাহলে এটা অমূলদ সংখ্যা। তাহলে একটু রিভিশন করি। মূলদ সংখ্যা মানে হলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অমূলদ সংখ্যা মানে হলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা 3 5 7 9 10 11 12 সব কি মূলদ সংখ্যা। দুনিয়ার সকল সাধারণ ভগ্নাংশ মূলদ সংখ্যা। পাই ই এগুলো অমূলদ সংখ্যা, √2 √5 √6 এগুলো কি সব অমূলদ সংখ্যা। বর্গমূল করার পর যদি আমরা দশমিক পাই তাহলে অমূলদ, পূর্ণ সংখ্যা পাইলে মূলদ। ঘনমূল করার পর যদি দশমিক পাই অমূলদ, আর পূর্ণ সংখ্যা পাইলে মূলদ। পৌনঃপুনিক থাকলে মূলদ, পৌনঃপুনিক না থাকলে মানে দশমিকের পর ডিজিট এলোমেলো রিপিট হইলে অমূলদ। এবার আমরা সরাসরি চলে যাব প্র্যাকটিসে। তো প্র্যাকটিসে যাওয়ার আগে আরেকটা কথা আবার আমাদের জানা লাগবে, ওই একটা কথা দিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে পরীক্ষায় আসছে, সামনেও আসবে। মানে একটা ছোট্ট কথা দিয়া নিবন্ধন বলেন, বিসিএস বলেন, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে। এই মূলদ অমূলদ সংখ্যা নিবন্ধনের পিলিতে 1 মার্ক থাকবেই থাকবে, শিওর 1 মার্ক থাকবে, কিচ্ছু করার নেই। এবার আসেন, জেনে রাখা ভালো, জেনে রাখা কি ভালো, কি জেনে রাখা ভালো? একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যা যদি আমরা যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, গুণ করি, অ্যান্সার সবসময় অমূলদ হবে। মানে মূলদের সাথে অমূলদ দিয়ে দিলেই সব অমূলদ অ্যান্সার। ব্যাপারটা কিরকম? মূলদ যোগ অমূলদ, অ্যান্সার অমূলদ। যেমন 2 একটা মূলদ সংখ্যা, √7 একটা অমূলদ সংখ্যা, আর 2 আর √7 যদি যোগ করেন, হ্যাঁ, এটা অ্যান্সারটা অমূলদ হবে। আবার মূলদ আর অমূলদ যদি আপনি বিয়োগ করেন, মূলদ থেকে অমূলদ বা অমূলদ থেকে মূলদ, যাই বলেন না কেন, যেমন 2 আর এটা দিয়ে যদি আমরা বুঝাই, তাহলে অ্যান্সারটা অমূলদ হবে। মানে একদমই এক কথায় শেষ করা উচিত যে একটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যদি যোগ করি সেই যোগফল, বিয়োগ করলে বিয়োগফল, গুণ করলে গুণফল, ভাগ করলে ভাগফল, সব সময় অমূলদ। মানে মূলদের সাথে অমূলদ থাকলেই অ্যান্সার অমূলদ সব সময়। এবার যদি গুণ করেন, মূলদ গুণন অমূলদ, সবসময় অ্যান্সার কি হবে? অমূলদই হবে। 2 গুণন √7, মানে উদাহরণ হিসেবে এটা ব্যবহার করলাম, তাহলে অ্যান্সারটা কি হবে? অমূলদ হবে। এবার যদি ভাগ করেন, আপনি যদি মূলদ ভাগ অমূলদ অথবা অমূলদ ভাগ মূলদ যাই করেন, অ্যান্সার সবসময় অমূলদ হবে। তাহলে মূলদকে অমূলদ দ্বারা ভাগ করেন, গুণ করেন, যোগ করেন, বিয়োগ করেন, সবসময় অ্যান্সার অমূলদ হবে, শেষ। ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করছে, আসতেছি প্রশ্নের। তাহলে এইটা কথাটা ভালো করে দেখেন, সেটাও লেখা আছে। 2 নাম্বার যেটা লেখা আছে ওটা লেখা, ওটা পড়া দরকার নাই, এটা পড়লেই এনাফ। কি কি বলছি? একটা মূলদ সংখ্যার সাথে যদি অমূলদ সংখ্যা যোগ করি সেই যোগফলটা অমূলদ হবে, বিয়োগ করলে বিয়োগফলটা অমূলদ হবে, গুণ করলে গুণফলটা অমূলদ হবে, ভাগ করলে ভাগফলটা অমূলদ হবে। একটু দেখেন, ধরেন 4, 4 একটি মূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা। এখন আমি যদি 4 কে √5 দ্বারা ভাগ করি, তাহলে এটার অ্যান্সারটা অমূলদ হবে। আবার যদি √5 কে 4 দ্বারা ভাগ করি, এটার অ্যান্সারটা অমূলদ হবে। এখন এক ভাই প্রশ্ন করছে, মৌলিক সংখ্যাগুলা মূলদ নাকি অমূলদ? আচ্ছা, মৌলিক সংখ্যা কারা? 2 3 5 7 11 13 এসব মৌলিক না? এগুলা কি পূর্ণ কিনা? এগুলোর পরিচয় কি? এগুলো দেখতে কি দশমিক দেখতে পাচ্ছেন নাকি খালি খালি, তার মানে পূর্ণ, তাহলে অবশ্যই মূলদ। কিন্তু এদের রুট আবার অমূলদ, রুট করলে অমূলদ, সেটা সামনে আসতেছি। যাই হোক, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মৌলিক সংখ্যাগুলা কি, মৌলিক সংখ্যাগুলা পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে মূলদ সংখ্যা। এবার আমার প্রশ্ন সমাধান শুরু, কথা শেষ। যার যে কনফিউশন আছে এই প্রশ্ন সমাধানে এসে আশা করা যায় যে ক্লিয়ার হবে, আশা করছি। 19 নাম্বার কোয়েশ্চেন,
কোনটি মূলদ সংখ্যা? প্রশ্ন সমাধান করলে আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে ব্যাংকের অফিসার জেনারেল পরীক্ষা হলো পরশু দিন, ওখানে তো একটা প্রশ্ন আসছে, এই অমূল্য সংখ্যা কোনটা নিচের? ওকে, কোনটি অমূলদ সংখ্যা? √5 নাকি √7 নাকি √10 নাকি √4? যখনই আমরা রুট দেখবো দেখবো ভিতরের সংখ্যাটা পূর্ণবর্গ কিনা, মানে বর্গ আকারে লেখা যায় কিনা। 5কে বর্গ আকারে লেখা যায় না, তাহলে দশমিক আসবে, বাদ। 7কে মানে পাওয়ার 2 আকারে দেওয়া লেখা যায় না, তাহলে দশমিক আসবে, বাদ। 10 পূর্ণবর্গ না, বাদ। যেহেতু 4-এর রুট করার পরে একটা আমরা পূর্ণ সংখ্যা পাইছি, ফলাফলটা কি বলে ইন্টিজার পাইছি, যার কারণে এটাই হলো অ্যান্সার। মানে যারা মনে মনে ভাবতেছেন দশমিক আসবে বুঝলাম কিভাবে, 4, 10, 7, 5 এর মধ্যে শুধুমাত্র 4 পূর্ণবর্গ সংখ্যা, এগুলো পূর্ণবর্গ না, তাহলে এদের রুট করলে অবশ্যই দশমিক আসবে। কত আসবে আমার জানা দরকার নেই, বাট আসবে। টোয়েন্টি √2 কিউব রুট অফ 8 কিউব রুট অফ 9। এখানে আবার এই একটা স্পেশাল সংখ্যা আছে। এবার আসেন, কোনটি মূলদ সংখ্যা? এখানে রুট দেখতে পাচ্ছি, তো 2 যেহেতু পূর্ণবর্গ না, 2কে পাওয়ার 2 আকারে প্রকাশ করা যায় না, তার মানে দশমিক আসবে, বাদ দেন, এটা অমূলদ সংখ্যা। এবার এখানে আসেন, যেহেতু কিউব রুট দেখতে পাচ্ছি, তাহলে ভিতরের সংখ্যাটা পাওয়ার 3 বানাবো, 8 কে লেখা যায় 2 এর কিউব, 2। যেহেতু এই সম্পূর্ণ জিনিসটার অ্যান্সারটা একটা পূর্ণ সংখ্যা আসছে, এটা মূলদ বলতে পারি। এটা কেন অমূলদ না? কারণ 9 কে পাওয়ার 3 দেওয়া যায় না, এইটা নিয়ে একটু কথা আছে আমার, ওই জিনিসটা নিয়ে আমার একটু কথা আছে। আমি লিখলাম √8 আর আমি লিখলাম এইটা, কোনো পার্থক্য নাই। মানে কি? মানে হলো আমরা যে রুট হিসাবে চিনি সেই রুটের আসল চেহারা হইলো এইটা। আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে সহজ ভাষায় বলার জন্য এই দুইটা কেটে ব্যবহার করি। মানে মেইন কথা, এই কোণায় যদি 3 থাকে তাহলে আপনি বলেন কি ঘনমূল, তাহলে এই কোণায় 2 থাকলে মানে বর্গ থাকলে তাইলে তো আপনি বলবেন বর্গমূল, এখানে 2 থাকতে হবে। এটা কি ফোর্থ রুট, চতুর্থ মূল, পঞ্চমূল, ষষ্ঠ মূল, তাহলে এই কোনায় সংখ্যা থাকতে হয়। তার মানে একদম সহজ কথা, এই রুট আর টু রুট, √2 না কিন্তু টু রুট, মানে সহজ কথা বলতে বর্গমূল, এইটাই আসল বর্গমূল, আসল। এটা হলো নকল। তার মানে এই রুট আর এই রুটের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আজকের পর থেকে কিন্তু এটা দেখে আবার মাথা খারাপ করা যাবে না, সেম জিনিস, জাস্ট এই দুইটা আমরা ব্যবহার করি না। ওকে, তাহলে যেহেতু √8 আর √8 মানে কি ভিতরে 8কে পাওয়ার 2 আকারে প্রকাশ করা যায় না, তাহলে দশমিক আসবে, জাস্ট কারণ এটা বাদ। প্রত্যেকটা সংখ্যা ব্যাখ্যা করে করে আমাদের পড়তে হবে, মানে প্রত্যেকটা অপশন। অনেকগুলা এক্সাম্পল আছে, এগুলা করলে মোটামুটি কভার করবে। নেক্সট 21, 27 কিউব রুট অফ 27, এগুলা চোখের পলকে অ্যান্সার করে যায়, চোখের পলকে সবগুলো অপশনে। এখানে √27, 27 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে দশমিক আসবে। কিউব রুট কিউব রুট কিউব রুট, আপনি দেখবেন 27, 5 আর সম্ভবত 3 বা কোনো কিছু হবে, আমার ঠিক খেয়াল নাই কত, এটা 7 হবে, এটা ঠিকই 5, এটা 7। যাক, এখানেও কিউব রুট, এখানেও কিউব রুট, এখানেও কিউব রুট, তাই না? তাহলে দেখবেন যে ভিতরে কোনটাকে পাওয়ার 3 দেওয়া যায়। 27 কে লেখা যায় 3 এর কিউব, এটা কাটা যায় থাকে 3। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা যদি মানে 27কে যদি ঘনমূল করি পূর্ণ সংখ্যা পাই, যার কারণে এটা হচ্ছে মূলদ, আর এটা সব
এই পারবো আমরা। এবার 22 নম্বর করে নেবেন, 23 নম্বরে যাই। প্রশ্নের ফাঁদ দেখাই। আমি দুইটা জিনিস লিখবো। প্রশ্নের ফাঁদ। কি বলছে 23 নম্বরে? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, নিবন্ধনে আসছে। লাস্ট প্রাইমারি নিয়োগ এটা আসছিল, সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় ধাপে, আমার খেয়াল নাই। এখানে দেখতে পাচ্ছি, আমি বললাম যে 299 এর বর্গমূল কি ধরনের সংখ্যা, মানে বললাম √289 কি ধরনের সংখ্যা। আর এখানে বললাম √289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা, আর ডিফারেন্স কি। এই প্রশ্ন দুটার ডিফারেন্সটা কোথায়? ফার্স্ট অফ অল, এই জিনিসটা কি ধরনের সংখ্যা যেহেতু চেয়েছে, তাহলে রুট থাকলে আমরা ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 বানানোর চেষ্টা করব। 17 স্কোয়ার করলে এটা হয়, এটা কাটা যায়, থাকে 17। তাহলে যেহেতু এই জিনিসটার অ্যান্সারটা একটা পূর্ণ সংখ্যা আছে, এটা হলো 17 মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এবার এখানে আসেন, এখানে তো প্রশ্নের ফাঁদ। আকার দ, এই জিনিসটার বর্গমূল, এই জিনিসটার বর্গমূল মানে কি? এটা করলে কত হয়? 17 হয়। তাহলে এই জিনিসটার বর্গমূল মানে 17-র বর্গমূল চাইছে এখন আবার। মানে ব্যাপারটা হলো, এইটার বর্গমূল মানে দুইবার রুট আছে। একদম সহজ বাংলায় যদি বলি, এই জিনিসটা তো আমাদের আছে একটা সংখ্যা, এর বর্গমূল মানে আবার একটা রুট দিতে হবে। তাহলে এইটুকুর মান কত? 17। এখন 17 রুট করলে কত হয়? অমূলদ হয়। এটা অনেকে বোঝে না, আরেকবার বোঝানো লাগবে, আমি জানি। আরেকবার, মানে এখানে আমি সরাসরি প্রশ্ন করছি এইটা কি ধরনের সংখ্যা, তাইলে হবে মূলদ। আর এর বর্গমূল মানে কি? এর উপর আবার রুট আছে, তাইলে হবে অমূলদ। বুঝতে হবে। এটা বড় কোশ্চেন পাওয়া গেছে। একজন বলছে এই টপিকে আমি পারতেছি না, মানে আপনি ক্লাস দেখেন আগে, আর না বুঝলে কি বোঝেন না সেটাও তো বলবেন, যেটা বুঝতেছি না। বাকি সবাই পারলে আপনি কেন পারবেন না? যা বাকি সবাই যে ব্রেন, আপনার একই ব্রেন, একটু মাথা খাটাইতে হবে। এই ক্লাসটা কেটে যখন শেষ হবে আবার দেখতে হবে। কিচ্ছু নাই এর ভিতরে, কঠিন কোনো কিছু নাই। মানে আপনি কি পারতেছেন না বলেন তো, কি পারতেছেন না আমাকে বুঝান, আমি সেটাই আবার রিপিট করবো, কোনো প্রবলেম নাই। এই দুটো বিষয় আবারও দেখেন। এর বর্গ মানে এটা কি ধরনের সংখ্যা, তাহলে হবে মূলদ। এর বর্গমূল কি ধরনের সংখ্যা, তাইলে হবে অমূলদ। যদি আপনাকে বলতাম যে 289 এর বর্গমূল, তাইলে অ্যান্সার হইতো এটা, এটা কথা বলতো। এখন এখানটা রুট দিয়া আবার বলছে বর্গমূল, তার মানে এর উপর ডাবল রুট। এটাকে আপনাকে ফাঁদ ফাঁদ। কোনো ঝামেলা আছে? কথা বলেন না কেন? এই দুটো বুঝতে কি ঝামেলা আছে? ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন না? এইটা কি ধরনের সংখ্যা সরাসরি বলছে, তাহলে অ্যান্সার মূলদ। এর বর্গমূল, তার মানে এটা তো আছে, এর উপর আবার রুট দেন। আপনি যদি এভাবে না বুঝেন, এভাবে আসেন। এটার মানে কি? এটার মানে হলো 17। এটার মানে যদি 17 হয়, তাহলে 17-র বর্গমূল মানে কি? এর উপর আবার রুট চাইছে। হ্যাঁ, এর উপর আবার রুট, তার মানে কি? এটা অমূলদ। যার মাথায় ঢুকতেছে না, একটু কষ্ট করে এই ক্লাসটা আবার দেখবেন, আপনি আশা করি বুঝতে পারবেন। আমি তো আগেই বলে নিয়েছি যে একটু কঠিন টপিক, একটু প্যাচ, কিন্তু আমি ভেঙে চড়ে বোঝাচ্ছি। ওই দুই কথা যদি বলতাম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আর যায় না, তা ও দিয়ে ম্যাথ সমাধান করতে পারতেন না, শুধু খালি জানতেন যে কি। কঠিন কিছু নাই তো। নেক্সট, গলা শুকিয়ে গেছে আজকে। 7√3 কি ধরনের সংখ্যা? দেখেন, 7√3, এই 7 কি একটা মূলদ, এই √3 কি একটা অমূলদ।
এখানে কি আকারে আছে, মাঝখানে গুণ আকারে আছে, তাহলে অ্যান্সার কি হয়, অমূলদ হয়। তাহলে অ্যান্সার অমূলদ। 7 একটি পূর্ণ মানে মূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, গুণ করলে কি হবে অমূলদ। মানে দুই একজন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, মন খারাপ করার কিছু নাই, মানে বাকিরা বুঝতেছে আপনি বুঝতেছেন না, মানে যে আপনি পারবেন না এরকম না, আপনিও পারবেন। একটু ঠান্ডা মাথায়, মাথা ফ্রেশ রেখে এই ক্লাসটা কষ্ট করে আরেকবার দেখবেন, ইনশাল্লাহ পারবেন। এইটুকু গ্যারান্টি দিলাম পারবেন। আরেকজন পারতেছে মানে যে আমি পারবো না এটাও না, আর মন খারাপ করারও কিছু নেই। একজন বিশেষ কারণ হয়েছে মানে যে আমি পারবো না বা আমাকে যে হতে হবে এরকমও না। ঠিক আছে, আশা করি বুঝবেন। 25 ই কি ধরনের সংখ্যা এটা তো আমরা জানি। এই দেখেন ইর মানটা যে 2.7 এরকম, আমি বলে 1 লিখছিলাম, এটা হবে এরকম। যাই হোক, এটা অমূলদ সংখ্যা। এটা বিশেষ 26 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। 26 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কি ধরনের সংখ্যা। পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল কি ধরনের সংখ্যা। মৌলিক সংখ্যা কারা কারা, 2, 3, 5, 7, 9, 11 এরকম আরো কম আছে। তাহলে 2 এর উপর রুট দেন, 3 এর উপর রুট দেন, 5 এর উপর রুট দেন, 7 এর উপর রুট দেন, 9 এর উপর রুট দেন, 11 এর উপর রুট দেন। তাহলে আমরা যদি এরকম মৌলিক সংখ্যা রুট দেই সব অমূলদ হবে। একটু কনফিউশন ক্লিয়ার করি। মৌলিক সংখ্যা এরা সবসময় মূলদ। আর লিখে রাখতে পারেন, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। কেন অমূলদ দেখেন, মৌলিক সংখ্যা যেমন 19 একটা মৌলিক সংখ্যা, 19 এর রুট করলে তো অবশ্যই অমূলদ হবে। এখনো যে 25-26 জন এখনো যে আছেন, এটা খুবই আসলে ভালো, আপনাদেরকে ধন্যবাদ। কষ্ট করতে হবে ভাই, আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট করতে হবে। এটা কি বুঝতে পারছি আমরা। পি মৌলিক সংখ্যা হলে মৌলিক সংখ্যার রুট মানে অমূলদ হবে। চলে যাব 28 নাম্বারে। নিচের কোনটি অমূলদ সংখ্যা। 4, 16/4। একটু আমরা বড় বড় অপশনের দিকে যাচ্ছি, হ্যাঁ। √64 ভাগ 8, 3/√2। কোনটি অমূলদ, প্রশ্ন খেয়াল করতে হবে। অমূলদ চাইছে না মূলদ, অমূলদ চাইছে। 4 একটি পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ। এখানে এই রুটটা 16 উপরও দিতে হবে, এই রুটটা 4 এর উপরও দিতে হবে। 16 রুট করলে হয় 4, আর 4 রুট করলে হয় 2, থাকতেছে 2। পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ। এই কিউব রুটটা 64-র উপরও হবে, এই কিউব রুটটা 8-এর উপরও হবে। ওভারটা আলাদা করে ভাগ হবে। 64-র কিউব রুট করলে হয় 4, 8-এর কিউব রুট করলে হয় 2। এটাও ক্যালকুলেশন করলে কি হয়, পূর্ণ সংখ্যা আসে। এটা হচ্ছে অ্যান্সার। দেখেন 3 কি, 3 কি মূলদ, √2 কি অমূলদ। তা মূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে অ্যান্সার অমূলদ হবে। অ্যান্সার হচ্ছে এটা। এটা চোখে তাকাই নিতে হয় ওইটা, যে ভাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা মূলদ একটা অমূলদ থাকলে অ্যান্সার অমূলদ হয়। মুছে ফেললাম কেন, না বুঝলে বলবেন কিন্তু, না বুঝলে প্রশ্ন করতে হবে।
নেক্সট প্রশ্ন। আমাদের আর অল্প কিছু ম্যাথ আছে, ধৈর্য ধরেন একটু কষ্ট করে। 29। একটু কারেকশন আছে, শীটটা সবাই কারেকশন করবেন। এখানে একটা থ্রি হবে, শীটে থ্রিটা দেওয়া নাই, ঘ নাম্বার অপশনের ওই থ্রিটা দেওয়া নাই, ঠিক আছে? শীটে একটু কারেকশন করবেন, এই থ্রিটা টাইপিং মিস্টেক আছে। কোনটি অমূলত? অ্যান্সার তো প্রথমে পেয়ে গেছি। এটা কি অমূলত? এটা কি মূলত? অমূলতকে মূলত দ্বারা ভাগ করলে অমূলত হয়, এটা অ্যান্সার। এটা অ্যান্সার কেন না থ্রি হয়, যার কারণে এটা পূর্ণ সংখ্যা বাদে মূলত দুই আসে, মূলত। এই কিউব রুটটা 27-এর উপরও হবে, 8-এর উপরও হবে, তাহলে উপরে থাকে 3, নিচে থাকে 2, যা একটি ভগ্নাংশ মূলত। এটা কি ভগ্নাংশ? সকল ভগ্নাংশ কি বলছিলাম? ভগ্নাংশ মানে কিন্তু মূলদ, অমূলদ না, অ্যান্সার ভুল করা যাবে না। এবার আসি কত পরবর্তী কোশ্চেনে। কতগুলো প্র্যাকটিস করলাম, আরো আছে কিছু। প্র্যাকটিস না করলে ম্যাথ পারা যাবে না তো। রুট ওভার, রুট ওভার 16/9 মানে কি? 16-এর উপর রুট, 9-এর উপর রুট। 16-এর উপর রুট করলে হয় 4, 9-এর উপর রুট করলে হয় 3। এটি ভগ্নাংশ যা মূলত। এই রুটটা 4-এর উপরও দিতে হবে, 2-এর উপরও দিতে হবে। উপরে থাকে 2, নিচে থাকে √2। একটা পূর্ণ সংখ্যা আর একটা √2, তাহলে মূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে অমূলদ হয়, এটাই আনসার। মানে এখানে খেয়াল করতে হবে, এই রুটটা কিন্তু 4-এর উপরও আছে, 2-এর উপর আছে। যখনই 2-এর উপর রুটটা দিলাম, তার মানে অমূলদ পেয়ে গেছি। এটা 2, তার মানে মূলদ। 64 রুট করলে হয় 8, 37 রুট করলে হয় 6, তাহলে এটা মূলদ। কি মজা লাগতেছে না সলিউশন করতে? এবার আসি 31 নাম্বার, আবার প্রশ্নের ফাঁদ। নেক্সট 31, নিচের কোনটি অমূলদ অবস্থা সংখ্যা? 0.4, পৌনপুনিক, √9। নিচের কোনটি অমূলদ সংখ্যা, তাই তো? তো পৌনপুনিক, এখানে একটা পৌনপুনিক, এখানে পৌনপুনিক, তো পৌনপুনিক সংখ্যা কি হয়? মূলদ হয়। তাহলে সবার আগে এই অপশন বাদ, এই অপশন বাদ, কথা খেয়াল করবে। অমূলদ সংখ্যা চাইছে, তাহলে পৌনপুনিক মানে মূলদ, এই দুইটা বাদ। 9 রুট করলে হয় কত? 3, যা একটি পূর্ণ সংখ্যা, তার মানে এটাও মূলদ। আমাদের কিন্তু অমূলদ চাইছে, অ্যান্সার অমূলদ চাইছে। তো 9 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তার মানে কি এর রুট করলে মূলদ হবে। তাহলে এই তিনটা অপশন যেহেতু বাদ, তাহলে আমরা আন্দাজে করে এটা দাগাই দিব। এটা সবাই এই কাজটা করবে, ম্যাক্সিমাম। সবাই বললে ভুল হবে, 2-4 জন বাদে। এইটা যেহেতু অ্যান্সার না, এটা যেহেতু অ্যান্সার না, আপাত দৃষ্টিতে ওইটা অ্যান্সার মনে হচ্ছে। আসেন এদিকে তাকান, দেই কাহিনীটা কি। হুট করেই দাগানো যাবে না, ভিতরে কাটাকাটি যায় কিনা। 3 নং 27।
3 × 16 = 48, তাই না? 3 দিয়ে কাটলাম, তাহলে আলটিমেটলি থাকতেছে কত? 9/16। 9 রুট করলে 3, 16 রুট করলে 4। কি হলো? চলে আসছে তো ভগ্নাংশ। আর ভগ্নাংশ মানে কি? এই জিনিসটা মানে ভগ্নাংশ আসছে, তাহলে এটা মূলত। তার মানে অপশনে সঠিক অ্যান্সার নেই, উত্তর ছিল না। আপনি দাগে একটা নেগেটিভ খাইলেন শুধু শুধু। আর এই আল্লাহ, 30-এর গতে কি ছিল? 30-এর গতে ছিল, দেখে তাকান, 64/36। 64 রুট করলে কত হয়? 8 হয়। 36 রুট করলে কত হয়? 6 হয়। থাকে কত? তো এটা কি ভগ্নাংশ দেখতে পাচ্ছেন না? ভগ্নাংশ কি হয়? সকল সাধারণ ভগ্নাংশ কি মূলত নাকি অমূলত? মূলত। তাহলে আপনি এটা অমূলত কোন যুক্তিতে বলবেন? বলেন আমাকে। এটা অমূলত কই থেকে আসে? ভালো করে বোঝেন আগে। আপনাকে তো বারবার বলছি যে সকল ভগ্নাংশ মূলত, সকল ভগ্নাংশ মূলত। এই ভগ্নাংশ আসছে মূলত। ভগ্নাংশ দেখলেই মূলত, কারণ মূলতের পরিচয় তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। তা আপনি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করছেন মূলত, এইটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করছেন মূলত। এবার ক্লিয়ার হয়েছেন যে বুঝতে পারেন নাই? ক্লিয়ার কিনা? না বুঝলে বলেন, আবার রিপিট করি। ভগ্নাংশ মানে তো মূলদই হবে। 64 রুট করলে কত হয়? 8 হয়। বত্রিশ। দেখেন, তাকানে দেখে আয় অবস্থা। নিচের কোনটি অমূলত? তাহলে মূলত অমূলতের ক্ষেত্রে যে দশমিকের কাহিনী কি ছিল? দশমিকের পর ডিজিট রিপিট হইলে মূলত, আদারওয়াইজ কি? অমূলত। এখানে দেখেন দশমিকের পর 5/8 এর পর তোর 5/8 আসে নাই, 3টা 1 আসছে, বাট এলোমেলো। এটাই অ্যান্সার। এটা কেন অ্যান্সার না? রিপিট হয়েছে মূলত, রিপিট হয়েছে মূলত, রিপিট হয়েছে মূলত। তো দেখবেন অ্যান্সার করবেন, দেখবেন অ্যান্সার করবেন, কোনো কঠিন কিছু নাই এর ভিতরে। দশমিকের পর ডিজিট রিপিট না হওয়ার কারণে, এই রিপিট মানে সেই রিপিট না, সব রিপিট হইতে হবে, অথবা এরপরে সব এক থাকতে হবে, মানে শুরু হইলে রিপিট আর শেষ করা যাবে না। ঠিক আছে, যদি এরকম থাকতো তাইলে কিন্তু অ্যান্সার আমরা বলতে পারতাম। এক মূলত মূলত এক ক্লাস লাগতেছে, চিন্তা করছেন? 33। আর এখান থেকে একটা ম্যাথ দেখাবো নেক্সট, তারপর চলে যাবো আমরা। বাকিগুলো প্র্যাকটিস করবেন নিজেরা।
সাউন্ড কোথায় চলে গেছে কোন ম্যাথে গিয়ে? সাউন্ড কোন ম্যাথে গেছে বলেন তো? এবার সাউন্ড আছে? আসলে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে। এবার সাউন্ড হবে, ওকে। দেখেন এবার সাউন্ড আছে। নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? তো যখনই আপনাকে মূলদ বললো, তো মূলদ যখন বলছি এই অপশন সবার আগে বাদ। কেন? √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা। যোগ করছেন, অমূলদকে 2 দ্বারা ভাগ করছেন, মূলদ দ্বারা ভাগ করছেন। এটা কি জীবনও হবে কিছু? এটা জীবনে মূলদ হওয়া সম্ভব না। এই উপরে কি অমূলদ সংখ্যা, নিচে কি মূলদ সংখ্যা, ভাগ করলে এটাও অমূলদ হবে। তাহলে অ্যান্সার হয় এইটা না হয় এইটা। এবার আসেন, এই যে √2 এর মানে হলো 1.4 সামথিং, কত আমি জানি না, আর √3 এর মানে হলো 1.7 সামথিং। এখন এই 1.4 আর 1.7 এর মধ্যে কে আছে? এই জিনিসটা আছে 1.5, কারণ 1.5 মানে হলো 3/2, যাটা একটা ভগ্নাংশ। আর এটাও লেখা যায় 18/10, বাট এটা কি? এটা 1.8, যা হচ্ছে √2 এর √3 এর বাইরে চলে যাচ্ছে। আমি আরেকবার বোঝাই কথাটা, খুবই ইজি একটা কথা। নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? তাই তো মূলদ বলছে। এই অপশনটা চোখে থাকে। আবার উপরে অমূলদ নিচে মূলদ বাদ, উপরে অমূলদ নিচে মূলদ বাদ। তাহলে দুটো অপশন যেহেতু অমূলদই আসবে অ্যান্সার, তাহলে তার তো দেখা দরকার নাই, হয় অ্যান্সার এটা না হলে এইটা। এবার দেখেন √2 মানে 1.4 আর √3 মানে 1.7, কই পেলাম? এগুলো কিছু কিছু ব্যাপার জানা লাগবে আপনার। হ্যাঁ, এছাড়া কিন্তু বিকল্প কোনো পথ নাই এটা শেখার। মানে √2 মানে যে কত ভাই, এটা আপনার তো অবশ্যই মাথায় রাখা লাগবে। √3 মানে কত ভাই, দুই একটা এরকম জেনে রাখা ভালো। তো যদি জেনে রাখেন 1.4 আর 1.7 এর মধ্যে কি আছে, এইটা আছে না এইটা, তাহলে এটা হচ্ছে আনসার। বুঝতে পারছি? এই অপশনটা মূলদ না অমূলদ, তাহলে এ বাদ। এই অপশনটা অমূলদ, বাদ। তাহলে অ্যান্সার হয় এইটা না হলে এইটা। √2 এর মান ক্যালকুলেটরে দিলে 1.4 আসে, আর তারপর তো ক্যালকুলেটর নাই, কিন্তু তারপরে √2 √3 করলে কত হয়, এগুলো ম্যাথমেটিক্স করার জন্য জানতে হবে আপনাকে। তাহলে 1.4 আর 1.7 এর মধ্যে আছে 1.5। আর কোনো প্রশ্ন এখানে? আর দুইটা আমার দেখাই শেষ করে দিব আমরা। এবার আমরা পড়বো ধারাবাহিক সংখ্যা, বা যেটাকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার, ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। এই একটা ছোট টপিক পড়ে শেষ, 5 মিনিট সময় লাগে আমাদের। ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা যাই বলেন, এটা আসলে কি? কতগুলো সংখ্যা যদি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে, যেমন 1 2 3 4 5, এগুলো ধারাবাহিক সংখ্যা, কারণ এক করে করে বৃদ্ধি পাইছে। 2 4 6 কি হইল, 4 6 8 10, 2 করে করে বৃদ্ধি পাইছে, তার মানে ধারাবাহিক জোড় সংখ্যা। 1 3 5 7 9 ধারাবাহিক বিজোড় সংখ্যা। 5 10 15 20 এরাও ধারাবাহিক সংখ্যা। তাহলে নির্দিষ্ট ক্রম থাকতে হবে, নির্দিষ্ট ক্রম থাকতে হবে। নির্দিষ্ট ক্রম থাকলে সেটা ধারাবাহিক বলবেন, বা ক্রমিক বলবেন, বা পরপর বলবেন। এখন এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্মূল মানে অন্তর্ফল দেওয়া থাকলে সংখ্যা বের করার যে ম্যাথ, সেটা আমরা করব। 37 নম্বর এটা ম্যাথ দেখি। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এগুলো প্রচুর পরিমাণে প্রাইমারি নিবন্ধন বিসিএসপি দিতে আসে, এটা বিসিএসপি এর প্রশ্ন। তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল যদি দেওয়া থাকে, বড় সংখ্যা আর ছোট সংখ্যা বের করার কিছু নিয়ম আছে, টেকনিক আছে। আগে টেকনিক্যালি করি, তারপর বলতেছি কাহিনীটা আসলে কি। বড় সংখ্যা বের করার জন্য বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, আর ছোট সংখ্যা বের করার জন্য বর্গের অন্তরের সাথে মানে অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হয়।
এটা হলো দুটি ক্রমিক সংখ্যার যখন বর্গের অন্তর দেওয়া থাকবে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার টেকনিক বা নিয়ম বা সূত্র। বর্গের অন্তর কত দেওয়া আছে? 199। এবার দেখেন এইটা আমার বের করা লাগবে না, যেহেতু প্রশ্নে চাই না। যদি চাইতো তারপরও অ্যান্সার কত হইতো? মজা ব্যাপার দেখেন, প্রশ্নে বসে বড় সংখ্যা অ্যান্সার 100, যদি বড় সংখ্যা না ছোট সংখ্যা বলতো তাহলে অ্যান্সার হইতো 99। দুইটা চাইলে কি হতো? 100 বা 99, 199। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রশ্ন যদি দুইটা চাই, আপনি যে কোনো একটা বের করলে অ্যান্সার বলতে পারবেন। আচ্ছা, দুইটা ক্রমিক সংখ্যা সিরিয়ালি সংখ্যা আছে, এর মধ্যে বড়টা যদি 100 হয় তাহলে ছোটটা কত? 100 আগে কি আছে? 99। তো এটা কি আর বের করা লাগে? লাগে না। আরেকবার বুঝাই, এটা খুবই ইম্পর্টেন্ট, এই নিয়মটা খুবই ভালো, এটা দিয়ে শিখতে পারেন, এটা কাজে দিবে। যে বর্গের অন্তরের সাথে আমরা যদি 1 যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে বড় সংখ্যা পাবো, 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা পাবো। এই দেখেন বর্গের অন্তর 199, তাহলে 199 এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, অ্যানসার শেষ। 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবেন, অ্যানসার শেষ। যে কোনো একটা বের করলে আরেকটা বলা যায়। আপনি যদি ছোট সংখ্যা বের করেন তাহলে 99 পরে কত? 100 বলতে পারবেন। বড় সংখ্যা বের করেন 99 মানে 100 আগে কত? 99 বলতে পারবেন। মানে একটা বের একটা বলা যায়। এটা হলো আপনার শর্টকাটে বা টেকনিক্যালি আনসার। এর বেসিকটা কি? দুটি ক্রমিক সংখ্যা মানে কি? সিরিয়ালি আছে। এক ক্রমিক সংখ্যা নরমালি বলতে বোঝে 1 করে করে বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে দুটি ক্রমিক সংখ্যার একটা বড় একটা অবশ্যই ছোট। তাহলে আমরা ছোট সংখ্যা ধরলাম x, তাহলে বড় সংখ্যা কত হবে? ছোট সংখ্যা যদি x হয়, বড় সংখ্যা x এর থেকে 1 বেশি, তাই না? মানে 1 যদি হয় ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা 2, তাহলে 1 আর 1 2। অর্থাৎ ক্রমিক সংখ্যা একটা যদি x ধরে, একটা হবে x প্লাস 1। এবার বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্গত, একটা ক্রমিক সংখ্যা x প্লাস 1, আরেকটা ক্রমিক সংখ্যা x, তাহলে এরও বর্গ করব, এরও বর্গ করব, এই বর্গের বিয়োগফল হবে 199। এটা আমি কই পেয়েছি? প্রশ্ন থেকে বানাইছি। আরেকবার আসেন, x প্লাস 1 একটা সংখ্যা, x একটা সংখ্যা, এরও বর্গ এরও বর্গ, এই বর্গের বিয়োগফল 199। বিয়োগ করার সময় বড়টা আগে দিতে হয়, আগে দিলাম। এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র নেবেন, এটা বুঝতে অসুবিধা হলে প্রবলেম নাই, বীজগণিতগুলো ভালো করে বুঝবেন। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? x a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। না বুঝলে সমস্যা নেই, আপাতত যদি দেখে রাখেন সেটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এটা কাটা, এটা কাটা, মাইনাস x স্কয়ার প্লাস স্কয়ার কাটা, তাকে 2x, এই 1 টা এই পাশে বিয়োগ হয়ে যাবে, এই যে 1 এর স্কয়ারে 1 হয়, এটা এই পাশে বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? 2x সমান 198, অতএব x এর মানটা কত? 198 ভাগ 2, তখন 99। তাহলে ছোট সংখ্যা হলো 99, বড় সংখ্যা হলো 100। এটা হলো বেসিক নিয়ম, কিন্তু ওই পরীক্ষার জন্য ওই আগের নিয়মটাই ভালো। এই কথা বলে না কেন? এটা হলো বেসিক নিয়ম, এটাও শিখবেন আর ওটা তো শিখে রাখবেনই। বর্গের অন্তর প্লাস 1 ভাগ 2, চোখের পলকে অ্যান্সার। এটা যারা বুঝি নাই আরেকবার ক্লিয়ার করতেছি। ছোট সংখ্যা x, বড় সংখ্যা অবশ্যই 1 বেশি হবে। বড় সংখ্যা লিখলাম, ছোট সংখ্যা লিখলাম, দুটি ক্রমিক সংখ্যার বর্গ, এর বর্গ করলাম, এর বর্গ করলাম, বর্গের বিয়োগফল 199 হবে। x এর মানটা বের করে ফেলছি। কোনো সমস্যা? আরেকটা হাত করি, হ্যাঁ? অনেক কষ্ট, কিন্তু ম্যাথ শেখা কিন্তু কষ্ট, কিন্তু শেখা লাগবে, বুঝলে মজা আছে। একবার যদি ম্যাথ বোঝা ধরেন, একটু কথা বলে ফেলি, উনি এমন পর্যায়ে যাইতে হবে আপনার ম্যাথ করতে করতে। যেমন আমি ম্যাথ করাই, তাই না? আমি ম্যাথ করাই বিধে আমি যখন ফেসবুকে কোনো পরীক্ষার প্রশ্ন দেখি আমার চোখ কই যায় বলেন তো? আমি দেখি যে ম্যাথের কোশ্চেন কেমন আছে, আমার চোখ সবসময় কি ম্যাথের দিকেই যায়। আমি ম্যাথ করাই বা পারি বিদায়। কারণ আপনি যখন ইংলিশ ভালো পারেন, তাহলে আপনি যখন আপনার চাকরি পরীক্ষার প্রশ্ন ফেসবুকে দেখেন যে আজকে শুক্রবার পরীক্ষা হয়েছে, আপনি কিন্তু ইংলিশের দিকে আপনার চোখ যাবে। তো এমন অবস্থা করতে হবে ম্যাথের যে আপনার প্রশ্ন দেখার পর ম্যাথ করতে ভালো লাগে, ম্যাথের দিকে চোখ যাবে। আমার প্রত্যেকটা ব্যাচ থেকে কিন্তু 10-12 জন শিক্ষার্থী এরকম আমরা বানাই সারি যে যারা প্রশ্ন দেখে ম্যাথ করবে, ঠিক আছে? তো এরকম হইতে হবে আপনাকে। আবার বলছি, মাত্র 10-12 জন থাকে শেষ পর্যন্ত ভালো করে বুঝতে পারে, ওই সংখ্যার মধ্যে আপনাকে ঢুকতে হবে। যাই হোক, আপনার মনে হইতে পারে এটা খুব ছোট একটা বই, এই যা 85টা ক্লাসে যা করে আপনি নোট করে দেখেন কত বড় খাতা হয়ে যাবে আপনার।
শত শত ম্যাথ আছে, এগুলো আগে শেষ করেন, তারপর বড় বই ধরেন, কোনো সমস্যা নাই। ওকে, সংখ্যা দুটি কত? দুটি ক্রমিক সংখ্যার বর্গান্তর 47 দেওয়া আছে, সংখ্যা দুটি কত? তাহলে বড় সংখ্যা কি হবে? 47 যোগ 1 ভাগ 2। ঠিক আছে, এখন আমি যখন বড় সংখ্যা 24 বের করছি, 24 এর আগে কত, এটা কি আমার বের করা লাগবে? 23। তাহলে অ্যান্সার 23 24। আর যদি আপনার একটু সময় নষ্ট করতে ভালো লাগে, তাহলে আপনি সময় নষ্ট করেন, কোনো ঝামেলা নাই, অ্যান্সার শেষ। ওকে, আর একটা মতো করা লাগে না, তারপর বলবেন 40 নম্বরটা করাই দিই, তারপর ছুটি দিয়ে দিই। মানে ব্যাপারটা এরকম, মানে এই টাইপটা আসলে করাইতেন না, মানে কঠিন টপিকের আগে ছোট একটা জোর সংখ্যা পড়াই এসেছি, আবার শেষের আগে একটা মজার একটা জিনিস দিয়ে দিই, যাতে ওই ঝামেলাটা না থাকে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? মূলধন সংখ্যা করার পর কি মাথা হ্যাং হয়ে গেছে না? তো এর আগে কি পড়াইছে? জোর বিজোর, মানে সহজ। এখন আবার একটা সহজ জিনিস পড়াই দিচ্ছে, যাতে এটা ম্যাটার করে দেয়। মানে পরবর্তী ক্লাস এখান থেকে শুরু করলে কি লস ছিল? ছিল না। মানে একটু এদিক ওদিক সহজ টপিক করলে আপনাদের একটু ভালো লাগবে, এই আর কি, কষ্ট কম হবে। সংখ্যা দ্বয়ের যোগফল চেয়েছে, যোগফল। তাহলে ক্রমিক সংখ্যার বর্গান্তর দেওয়া আছে, সংখ্যা দ্বয়ের যোগফল, যোগফলের আগে সংখ্যা লাগবে, তো সংখ্যা বের করেন। 17 যোগ 1 ভাগ 2, 18 ভাগ 2, তার মানে কত? 9। তাহলে 9 আর 8 মিলে কত হয়? 17 হবে অ্যান্সার। মানে বড় সংখ্যাটা 9 বের করছেন, এই যে বড় বৃহত্তম, ছোটটা কিন্তু 8 হবে। তারপরে যদি সমানুষ্ট করতে মনে চায় তাহলে করতে পারেন। এবার দুটো সংখ্যার যোগফল চাইছে, 9 যোগ 8। একাডেমিক ক্লাসের পাশাপাশি এটা করলে আগাই থাকবেন। যারা মোটামুটি থার্ড ইয়ার থেকে, বিশেষ করে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার থেকে চাকরি পড়াশোনা শুরু করে, একটু আগাই থাকে, স্বাভাবিক। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো এরকম যে আমাদের চাকরি বাকরি পড়া লাগতেছে, তাই না? ওকে, যদিও হায়ার এডুকেশনের জন্য যদি বাইরে যান সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলাদেশে থাকতে হলে তো আপনাকে সরকারি চাকরির জন্য চেষ্টা করতে হবে, অথবা প্রাইভেট জব, এছাড়া তো আর কিছু নাই। গবেষণা সেক্টর কি আছে? নাই। এবার আমি ম্যাথমেটিক্সে পড়ছি, বহু বড় বড় থিওরাম মুখস্থ করছি, বড় বড় থিওরাম বুঝছি, লিখছি, কিন্তু আমি কাজে কাটাতে পারতেছি না। যদি আমি বাইরে যাওয়ার চেষ্টা করতাম, হয়তো আমি এটা অ্যাপ্লাই করতে পারতাম, এরকম ব্যাপারটা। মানে আপনারা অনার্স মাস্টার্স থেকে অনেক বড় বড় জিনিস পড়ে আসছেন, যে চাকরি পড়েন না কেন, সবাই বড় বড় জিনিস পড়ে আসছেন, কিন্তু কাজে কাটাতে পারতেছেন না, কিছু করার নাই তো। এই ম্যাথ কি 6-7 এর ম্যাথ এখন করা লাগতেছে, বুড়ো মানে কত বয়স 25+ হয়ে গেছে সবার, তারপর এগুলাই করা লাগতেছে এখন। এই কি 7 এর অঙ্ক সব বুঝছো? বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই। সামনে আমরা শুরু করব যত বড় তত ছোট। সামনের ক্লাস কিন্তু বোর্ডে হবে না, ইসে হবে, প্রিন্ট করা পেজ যাবে, কারণ ওখানে বেশি প্রশ্ন আর ছোট ছোট টপিক, মানে বোঝানোর মতো তেমন বড় টপিক এখানে নাই। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট ক্লাসে। শেষে মাইক্রোফোন ছিল না, একটু হয়তো সাউন্ড কম আসতে পারে, মাইক্রোফোন না থাকলে আমারও বিপদ হয়, ফ্যান অফ রেখে ক্লাস দিতে হয়। তো আজকে এ পর্যন্তই। শেষ পর্যন্ত আপনারা কারা কারা ছিলেন? 4-5 জন চলে গেছে, যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন সবাই। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তাহলে পরবর্তী ক্লাস কবে? আজ হলো রবি, তাহলে মঙ্গলবার না? কোনো প্রশ্ন আছে? আর একটু ঠিক মতো পড়াশোনা করেন, ক্লাসের উপর শুধু ভিত্তি করা যাবে না, ক্লাস মধ্যে নিজেও চেষ্টা করতে হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকেন সবাই।